অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ এবং স্বতন্ত্র পে স্কেলের দাবিতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকদের দিনভর বিক্ষোভ কর্মসূচি। ব্যবসা প্রতিষ্ঠানের আয়, চাঁদা সহ কয়েকটি মাধ্যমে সংগৃহীত হচ্ছে জঙ্গিদের অর্থ। ব্যক্তি পর্যায়ের লেনদেন বন্ধের দিকে দৃষ্টি গোয়েন্দাদের। দেশের সব মোবাইল সিম কার্ড আবারও নিবন্ধনের উদ্যোগ সরকারের। 13 সেপ্টেম্বর থেকে চলবে 3 মাস। গরমিল তথ্যে বন্ধ করে দেওয়া হবে সিম কার্ড, জানালেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। শরণার্থী হিসেবে যাওয়া বাংলাদেশিদেরও জার্মানি সহ ইইউভুক্ত দেশগুলোর আশ্রয় দেওয়া উচিত, মন্তব্য কূটনীতিকদের। বললেন তাদেরও লঙ্ঘিত হয়েছে মানবাধিকার। এবং টানা বৃষ্টি আর উজানের ঢলে টাঙ্গাইলের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত। গাইবান্ধায় আজও তলিয়ে গেছে শত শত বসতঘর। খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। বাংলা সময়ের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি সৌমিত্র শুভ্র। জাতীয় বেতন কাঠামো পুনর্বিবেচনা ও শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে এবং শিক্ষকদের নিয়ে অর্থমন্ত্রীর বিরূপ মন্তব্যের প্রতিবাদে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষকরা। বেলা 11টা থেকে ক্যাম্পাসগুলোতে এই কর্মসূচি শুরু হয়। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রাজশাহীতে ক্লাস পরীক্ষা বর্জন করে কর্মবিরতি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বেলা 11টার দিকে ক্যাম্পাসের সিনেট ভবনের সামনে শিক্ষক সমিতির আয়োজনে মানববন্ধন করেন তারা। এ সময় শিক্ষকরা জাতীয় বেতন কাঠামো পুনর্বিবেচনা করার আবেদন জানান। এদিকে শিক্ষকদের জ্ঞানের অভাব আছে বলে অর্থমন্ত্রীর দেয়া বক্তব্যের নিন্দা জানিয়েছেন তারা। আমরা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে আহ্বান জানিয়েছি, অনুরোধ জানিয়েছি, ভবিষ্যতে যেন বাংলাদেশ সরকারের যে কোনো মন্ত্রী এই ধরনের শিক্ষকদের সম্পর্কে অশালীন মন্তব্য থেকে বিরত থাকবেন। কর্মবিরতির অংশ হিসেবে সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন শিক্ষকরা। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন। এ সময় শিক্ষকদের নিয়মতান্ত্রিক আন্দোলন নিয়ে মন্ত্রীদের দায়িত্বহীন বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানান তারা। উনি যে মন্তব্য করেছেন সেটি বেফাস একটি মন্তব্য, অমূলক, অপ্রাসঙ্গিক এবং খুবই মানহানিকর। বৈষম্যমূলক বেতন কাঠামো অনুমোদনের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে। এ সময় অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে কালো ব্যাজ ধারণ ও প্রশাসনিক ভবনের সামনে কালো পতাকা উত্তোলন করা হয়। এছাড়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছে। 3 মাসের ভিতরে আমরা কিন্তু অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়নি। তারই ফলে আজকে কর্মবিরতির মতন কর্মসূচিতে আজকে কিন্তু আমাদেরকে নামতে হয়েছে। সকাল থেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা 2 দিনের সর্বাত্মক ধর্মঘট পালন করছেন। ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি থাকলেও শিক্ষকদের শ্রেণীকক্ষে প্রবেশ করতে দেখা যায়নি। এছাড়া একই দাবিতে 13 সেপ্টেম্বর পর্যন্ত কর্মবিরতির ঘোষণা দিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে টানা 7 ঘন্টা অনশন কর্মসূচি পালন করছেন মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ পরিষদের শিক্ষকরা। সকাল 9টায় উপাচার্যের কার্যালয়ের সামনে জড়ো হন আন্দোলনরত শিক্ষকরা। এ সময় উপাচার্যের পদত্যাগের দাবিতে বিভিন্ন রকম ব্যানার ফেস্টুন নিয়ে সেখানে অবস্থান নেন তারা। বিকেল 4টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে বারবারই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার তাগিদ দেয়া হয়। এমনকি অবিলম্বে উপাচার্য পদত্যাগ না করলে আরও কঠিন আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়। আগামীকাল আবারও পূর্ণ দিবস কর্মবিরতি পালন করার ঘোষণা দিয়েছেন তারা। একজন ভাইস চ্যান্সেলর যখন কোনো কাউকে ছাত্রদেরকে ব্যবহার করে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে সাহায্য করতে চায়, তখন তার আর কোনো নৈতিকতা থাকে না বিশ্ববিদ্যালয়ে ভিসি হিসেবে দায়িত্ব পালন করার। উনি ছাত্র শিক্ষকের মঙ্গলের জন্য একেবারে কেয়ার করেন না। হ্যাঁ, এই ধরনের অযোগ্য একজন মানুষকে যদি ভাইস চ্যান্সেলর পদে রাখা হয় তাহলে এখানে কাজ করা খুবই কঠিন হবে। আমরা চাই উনি পদত্যাগ করে চলে যাবেন। আর আগামীকাল আমাদের কর্মবিরতি আছে, পরীক্ষাটা আওতামুক্ত। এরপরে আমরা আগামীকাল প্রোগ্রাম দিব, পরবর্তী কর্মসূচি দিব। নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানের আয়, চাঁদা সহ কয়েকটি মাধ্যমে সংগৃহীত হচ্ছে বিভিন্ন উগ্রবাদী সংগঠনগুলোর অর্থ। এমন তথ্য দিয়ে গোয়েন্দা কর্মকর্তারা দাবি করেছেন প্রাতিষ্ঠানিক লেনদেন অনেকাংশেই বন্ধ করা গেছে। এখন তারা নজর দিয়েছেন ব্যক্তি পর্যায়ের লেনদেন বন্ধের দিকে। আর বিশ্লেষকরা বলছেন অর্থায়ন বন্ধ করা গেলে জঙ্গিবাদ অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট।
জঙ্গি সংগঠনে অর্থায়নের অভিযোগে সম্প্রতি গ্রেফতার হন 3 আইনজীবী। এর কিছুদিন পর এক ব্যবসায়ীকেও গ্রেফতার করা হয় একই অভিযোগে। এরপর থেকে পুরনো প্রশ্নটি আবারও উঠেছে নতুন করে, জঙ্গি অর্থায়নের উৎস কি? আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, জঙ্গি সংগঠনগুলো এখন চলছে ব্যয় সংকোচন নীতিতে। তবে প্রয়োজনীয় অর্থ সংগ্রহের জন্য তারা নির্ভর করছে সদস্যদের চাঁদা, নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানের আয়, কেন্দ্রীয় তহবিলের অর্থ দিয়ে জমি কিংবা স্থাপনা কিনে বেশি দামে বিক্রি, জাল টাকার ব্যবসা, মাদক ও মানব পাচার সহ বিভিন্ন মাধ্যমে। ট্রানজিকশন যদি ব্যাংকিং চ্যানেলে হয় বা নন ব্যাংকিং চ্যানেলে হয়, তাহলে ওই চ্যানেলগুলোতে হাত দিয়ে বন্ধ করার হচ্ছে একটা উপায়। আর যদি ক্ষুদ্র ক্ষুদ্র গ্রুপে বিভক্ত হয়ে প্রত্যেকের মাসিক টাকা এক হাত থেকে আরেক হাতে যায়, 10,000 টাকা তুলে 2,000 টাকা দিয়ে এই জিনিসটা কিনো, 2,000 টাকা ওকে দাও, এই পদ্ধতিতে হলে সাধারণত বন্ধ করাটার একমাত্র উপায় হচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা। বিশ্লেষকরা বলছেন, জঙ্গি অর্থায়নের উৎস নিয়ে বেশ কিছু গবেষণামূলক কাজও হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর উচিত সে বিষয়গুলো মাথায় রেখে কাজ করা। পারসেপশনালি এই অর্থায়নের ব্যাপারে অনেকেই গবেষণা করেছেন। তো সেই গবেষণা করে তারা বিভিন্ন কিভাবে অর্থ আসে, কিভাবে অর্থ যায়, কিভাবে অর্থ জেনারেট করা হয় সে সম্পর্কে তারা সম্যক ধারণা দিয়েছেন। ওই ধারণাকে মাথায় রেখে এখন তাদেরকে আইনের আওতায় আনতে হলে যেসব সাক্ষ্য সাবুত প্রয়োজন সেগুলো সংগ্রহ করে তাদেরকে আইনের আওতায় আনা উচিত। তবে দুজনেই বলছেন, জঙ্গি অর্থায়ন বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষদেরও সচেতন হতে হবে। মানি ট্রানজিকশনের সময় ব্যাংকিং খাতটা তো তারা কোনো না কোনোভাবে জমা রাখার জন্য বা বিভিন্নভাবে ব্যবহার করে। সেক্ষেত্রে তাদেরও কিন্তু একটা বিষয় আছে যে টাকাটা জমা রাখতেছে বা উঠাচ্ছে সে কি করে। আর অর্থায়ন না থাকলে জঙ্গি বা রাজনৈতিক সন্ত্রাস, অস্থিতিশীলতা এগুলো গতি পায় না। তারা আরো বলেন, জঙ্গিবাদ বিষয়ে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতির কারণে উগ্রবাদীরা কিছুটা কোণঠাসা হয়ে পড়লেও সুযোগ পেলেই তারা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। আগামী রোববার থেকে 13 ডিসেম্বরের মধ্যে সকল মোবাইল সিম গ্রাহকদের আবারও নিবন্ধনের নির্দেশ দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। এর মধ্যে আগেই নিবন্ধিত গ্রাহকদের তথ্যগুলো আবারও যাচাই করতে হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম। এক্ষেত্রে সিম কার্ডের তথ্যে কোনো গরমিল থাকলে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে বলেও জানান তিনি। দুপুরে সচিবালয়ে টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক অব বাংলাদেশ TRNB এর সাথে মতবিনিময়ের সময় কথা বলেন প্রতিমন্ত্রী। এদিকে টেলিফোন কোম্পানিগুলো গাইডলাইন মেনে সিম বিক্রি করছে না বলে অভিযোগ করেছেন BTRCর চেয়ারম্যান সুনীল কান্তি বোস। যাদের অলরেডি সিম কার্ড আছে তারা ভেরিফাই করে নেবেন এবং সেটাকেই আবার আমরা রেজিস্ট্রেশনের মধ্যে আনছি। নতুন যেগুলো হচ্ছে রেজিস্ট্রেশন, সেগুলো যথা নিয়মে রেজিস্ট্রেশন করতে হচ্ছে। মোবাইল ফোন অপারেটরদের বলেছি যে এই যে যারা রিটেইলার আছেন, যারা ডিস্ট্রিবিউটর আছেন, তারাও ভেরিফাইড হতে হবে। একটা দোকান সে 20টা সিম বিক্রি করে দিচ্ছে উইদাউট এনি ডকুমেন্ট, হুইচ ইজ ইলিগাল। সে এই সিমটা বিক্রি করতে এভাবে পারে না, আমার গাইডলাইনে এই কথা বলা নেই। অনলাইন ভেরিফিকেশন ইজ প্রেজেন্ট, তখনই আপনার এই জিনিসগুলো সঠিক হয়। তার আগ পর্যন্ত এই জিনিসগুলো সঠিক করা বেশ কঠিন। NID দিয়ে আমরা করার ব্যবস্থা করছি। আলটিমেটলি আমাদের গোল হলো আমরা কিন্তু অনলাইনে যাব। সিরিয়া সহ যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে শরণার্থী হিসেবে যাওয়া বাংলাদেশি অভিবাসীদেরকে জার্মানি সহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোকে মানবিকভাবে গ্রহণ করা উচিত বলে মনে করেন দেশের সাবেক কূটনীতিকরা। তারা বলেন, যুদ্ধবিধ্বস্ত যেসব দেশে বাংলাদেশিরা অবস্থান করছিলেন তাদেরও মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। এছাড়া স্বেচ্ছায় যারা নিজ দেশে ফেরত চায় সেসব বাংলাদেশিকে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারকে উদ্যোগী হওয়া উচিত বলে মত তাদের। সেলিয়া সুলতানার রিপোর্ট। চলমান যুদ্ধের ভয়াবহ পরিস্থিতি থেকে নিজেদের রক্ষা করতে ইরাক ও সিরিয়ার হাজার হাজার মানুষ জার্মানি ও অস্ট্রিয়া সহ পার্শ্ববর্তী বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন। ইউরোপের উন্নত দেশগুলোতে অভিবাসীদের যে ঢল নেমেছে তার মধ্যে আফগানিস্তান, পাকিস্তান ও ভারতীয় ছাড়াও রয়েছেন অনেক প্রবাসী বাংলাদেশি। মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত জানিয়েছেন, তার দেশ আশ্রয় দিচ্ছে শুধুমাত্র রাজনৈতিক শরণার্থীদের। বাংলাদেশি অভিবাসীদের ফিরিয়ে আনতে উদ্যোগ নিতে হবে বাংলাদেশ সরকারকেই। তবে যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে যাওয়া যেসব প্রবাসী বাংলাদেশি জার্মান সীমান্তে অবস্থান করছেন তাদেরকে মানবিক দিক বিবেচনায় সহায়তা দেওয়া উচিত বলে মনে করেন সাবেক এই কূটনীতিক। অনেকে স্ত্রী বাচ্চা নিয়ে তারা ওখানে কাজ করছিল, তারা লিবিয়ায় কাজ করছিল, কিংবা তারা ইরাকে কাজ করছিল, কিংবা তারা যুদ্ধ শুরু হবার আগে সিরিয়াতেও কাজ করছিল, কেউ কেউ জর্ডানে কাজ করছিল। তাদের বর্তমান যুদ্ধবিধ্বস্ত অবস্থার কারণেই তারা যেহেতু দেশে ফিরতে পারেনি, সেই স্রোতের সঙ্গে তারা গেছে।
তাদেরও মানবাধিকার ক্ষুণ্ণ হয়েছে এবং এখানে তাদেরকে এই যে রাজনৈতিক আশ্রয় যদি তারা চেয়ে থাকে, তাদের বর্তমান মানবাধিকার ক্ষুণ্ণ হয়েছে বলেই তারা অভিবাসন প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত হয়েছে। তবে সাবেক কূটনীতিক ওয়ালিউর রহমান বলেন, জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর সংজ্ঞামতে যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে যাওয়া প্রবাসী বাংলাদেশিদের শরণার্থী হিসেবে বিবেচনা করার কোনো সুযোগ নেই। আমাদের এমবাসি আছে ওখানে, আমাদের কনসুলার সেকশন আছে, তাদের উচিত দেখা করে তাদেরকে ওখান থেকে আমাদের দেশে ফিরিয়ে আনা উচিত। যদি জার্মান গভর্নমেন্ট তাদেরকে রেফিউজি স্ট্যাটাস দেয় তখন আমরা প্রতিবাদ করব। যুদ্ধবিধ্বস্ত এমন দেশ রয়েছে যেখানে বাংলাদেশের কোনো দূতাবাস নেই, কিন্তু বাংলাদেশিদের অবস্থান রয়েছে। এমন দেশ থেকে নিজ দেশের নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনতে অথবা পুনর্বাসনের ব্যবস্থা করতে জাতিসংঘের সহায়তা নেওয়া যেতে পারে বলে পরামর্শ দেন তারা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরো থাকছে। সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী যশোর নাভারণ সাতক্ষীরা মহাসড়ক, গাড়ির ক্ষতির পাশাপাশি বেড়েছে যাত্রী ভোগান্তি। বরাদ্দ পেলেই কাজ শুরু হবে বলছে সড়ক বিভাগ। নদ নদীর পানি কমতে শুরু করায় সিরাজগঞ্জ কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দুর্ভোগ কমেনি সাধারণ মানুষের। গাইবান্ধায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে নতুন করে প্লাবিত হয়েছে আরো 10টি গ্রাম। এদিকে চাঁদপুরের পুরান বাজার হরিসভা এলাকায় শহর রক্ষা বাঁধ রক্ষায় বালু ভর্তি জিওটেক্স ফেলার কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সকালে কিছু বুঝে ওঠার আগেই পানির স্রোত নতুন করে ভাসিয়ে দেয় গাইবান্ধার 10টি গ্রাম। দিশেহারা হাজার হাজার মানুষ তাৎক্ষণিকভাবে আশ্রয় নেয় সোনালী বন্যা নিয়ন্ত্রণ বাঁধের এক অংশে। এর আগে মঙ্গলবার বাঁধটি ভেঙে 20টি গ্রাম প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বাঁধ মেরামতের কাজ শুরু করলেও অতিরিক্ত স্রোতে তা বারবারই ব্যাহত হচ্ছে। খাওয়া দাওয়ার কষ্ট, যাওয়ার কষ্ট, রাত্রিবেলা পড়ে গেছিলাম, নোংরা সব ভিজে গেছে। হাজার হাজার একর 9টা ইউনিয়ন তলা গেছে এখানে। 10 ফিট ড্রাইভ করতে যে সময়টা লাগে ব্যয়টা, আর এখানে যে লোকের সমাগম, তারপরে পানির কারণের জন্যই কাজটা যে আগেতে পারছি না। চাঁদপুরেও মঙ্গলবার মাঝরাতে ভেঙে যাওয়া শহর রক্ষা বাঁধটি মেরামতের কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। হরিসভা এলাকায় বালু ভর্তি জিও ব্যাগ ফেলে বাঁধের নতুন নতুন এলাকা যেন ক্ষতিগ্রস্ত না হয় তার চেষ্টা করা হচ্ছে। কুড়িগ্রামের নদ নদীর পানি কমতে শুরু করলেও এখনো তলিয়ে আছে গ্রামের পর গ্রাম। এখনো ব্রহ্মপুত্রের চিলমারি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একটু উঁচু স্থানে দুর্গত মানুষ আশ্রয় নিলেও দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। খোলা আকাশের নিচে দিনের পর দিন অবস্থান নেওয়া মানুষগুলোর মধ্যে দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ। প্রায় 2 সপ্তাহেরও বেশি এখানে পানি, তাই পানিবন্দী হয়ে থাকার পরে কাজকাম বন্ধ, আমাদের চলার খুবই সমস্যা। পানির মধ্যে ডুবি আছি, বাড়ির মধ্যে খুব পানি, হাতে পা ঘা হয়েছে, আন্দাবাড়ির কষ্ট চুলে নাই। তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও নীলফামারী ডিমলা উপজেলার বানভাসী মানুষদের দুর্ভোগ কমেনি। বাড়িঘর তলিয়ে যাওয়ায় গরু ছাগল নিয়ে রাস্তার উপর আশ্রয় নিয়েছেন অনেকেই। সিরাজগঞ্জেও পানিবন্দী লক্ষাধিক মানুষ কাটাচ্ছে মানবেতর জীবন। নদী তীরবর্তী সদর উপজেলা সহ অন্তত 5টি উপজেলার 35টি ইউনিয়নে এখনো শুকনো খাবার এবং বিশুদ্ধ পানির হাহাকার। 6টি আশ্রয় কেন্দ্রে অবস্থান করা দুর্গত মানুষ বাড়ি ফিরতে পারেনি এখনো। জাহান, সময় সংবাদ। টানা বৃষ্টি আর উজানের ঢলে টাঙ্গাইলে যমুনা নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় সদর উপজেলার অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। ডুবে গেছে রাস্তাঘাট, ফসলি জমি ও সবজি ক্ষেত। এছাড়া খাবার ও বিশুদ্ধ পানির সংকটে মানবেতর জীবনযাপন করছে বন্যা দুর্গতরা। তবে জেলা প্রশাসক জানিয়েছেন ইতোমধ্যে ত্রাণ বরাদ্দ করা হয়েছে। কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রতিদিনই প্লাবিত হচ্ছে টাঙ্গাইলের যমুনা নদীর তীরবর্তী এলাকাগুলো। গত কদিনের টানা বর্ষণ আর উজানের ঢলে সদর উপজেলার কাতুলি, মামুদনগর, হুগরা ও কাকুয়া ইউনিয়নের অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। এতে পানির নিচে রয়েছে রাস্তাঘাট, হাজার হাজার একর রোপা আমনের বীজতলা, ফসলি জমি ও সবজি ক্ষেত। আর ঘরবাড়িতে পানি ওঠায় গরু ছাগল সহ গবাদি পশু নিয়ে চরম বিপদে পড়েছেন এখানকার মানুষ। পাশাপাশি দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগও। পানিবন্দী মানুষের অভিযোগ, এখনো কোনো ধরনের সহায়তা পাননি তারা। চতুর্দিকে পানি, গাছঘরটাই নেতা হারাই ফেরতেছি না। তার মধ্যে ধরেন
খাদ্যেরও অভাব, খাওয়া দাওয়া কষ্ট, রান্না বাড়ি কষ্ট, চৈকাই রান্না কামাই রোজে নাই। 15 দিন ধরে পানি, গরু বাছনের খুব কষ্ট আছি। মেম্বার সাহেব কোন ফুসকে দেয় না, মেম্বারও কিছু দেয় না, চেয়ারম্যানও কিছু দেয় না, আমরা খুব অসহায়। এদিকে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় দুর্গতদের পর্যাপ্ত ত্রাণ সহায়তা দিতে জেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। পাবলিক তো কষ্টে আছে, বাড়িঘর ভাঙ্গে যা অবস্থান নিচে যে জায়গায় পানিতে বাসতিছে, মাচা করে রাখছে, কিন্তু তাদের দেখতে যাবো যে কি নিয়ে, কারণ আমি চা পাওয়ার কোন উপযুক্ত তা পাই না। ত্রাণ সহযোগিতা ব্যাপক আকারে না। এখন যে অবস্থা ক্ষতিগ্রস্ত লোকজনের জন্য এই এলাকায় একটা আশ্রয়ন প্রকল্প দ্রুত দরকার। অবশ্য জেলা প্রশাসক জানালেন দ্রুত সময়ের মধ্যেই বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা দেয়া হবে। জরুরি সহায়তা হিসেবে টাঙ্গাইল সদরে 33 মেট্রিক টন চালের বরাদ্দ দেওয়া হয়েছে, যেটি তারা স্থানীয় প্রশাসন যথাযথ তালিকা করে বিতরণ চালিয়ে যাচ্ছে। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ অর্থ, চাল বা টিন যাই লাগুক সেটি রয়েছে, চাহিদা মোতাবেক আমরা সরবরাহ করতে পারব। টাঙ্গাইল সদর উপজেলার 4টি ইউনিয়নের প্রায় 55টি গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। সময় সংবাদ, টাঙ্গাইল। লক্ষ্মীপুরে চুরির অপবাদে খুঁটির সঙ্গে বেঁধে এক শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে রামগঞ্জ উপজেলার বাংলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্বজনরা জানায়, গতকাল বিকেলে স্থানীয় সালাম পাটোয়ারির গাছ থেকে 2টি ডাব চুরি হয়। এই ঘটনায় সকালে একই এলাকার মোস্তফা মিয়ার 8 বছরের ছেলে ইয়াসিনকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশু ইয়াসিনকে উদ্ধার করে পুলিশ। এ সময় দেলোয়ার হোসেন, সালাম পাটোয়ারি ও মোহাম্মদ দেলোয়ার নামে 3 জনকে আটক করা হয়। এই ঘটনায় শিশুটির পরিবারের দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নির্যাতনের ঘটনার সাথে জড়িত থাকায় অভিযোগে 3 জনকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করি এবং গ্রেফতারকৃত আসামি এবং ভিকটিমকে আমি থানায় নিয়ে আসি এবং ভিকটিমকে প্রাথমিক চিকিৎসা প্রদান করিয়া থানায় রাখা হয়েছে এবং আসামিদের বিরুদ্ধে অত্র থানায় মামলা দায়ের করা হয়েছে। রংপুরে অবৈধভাবে ওষুধ তৈরির অভিযোগে কারখানার মালিক সহ 5 জনকে আটক করেছে র্যাব। দুপুরে শহরের মাস্টারপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। র্যাব জানায়, বি শান্ত ঔষধালয় নামে একটি আয়ুর্বেদিক কারখানায় অভিযান চালায় তারা। সেখান থেকে বিপুল পরিমাণ ওষুধ, লেভেল এবং ওষুধ তৈরির কাঁচামাল উদ্ধার করা হয়। এ সময় অনুমোদন ছাড়া ওষুধ তৈরি করার অভিযোগে কারখানাটি সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হোসেন সিদ্দিকী। অনুমোদনহীন আয়ুর্বেদিক ওষুধগুলো, যেগুলো আসলে কোনো আইনানুগ কোনো ভিত্তি নাই এবং কোনো বৈজ্ঞানিক কোনো ভিত্তি নাই, এটা নিজস্ব স্থানীয়ভাবে তারা কিছু নিজেদের কবিরাজি ব্যবহার করে মানুষকে প্রতারণা করার উদ্দেশ্যে ওষুধগুলো তৈরি করে থাকে। কিন্তু এটা কোনো আইনানুগ বা কোনো কাগজপত্র নাই। এখানে আমাদের ড্রাগ সুপার আছে, উনিও কোনো অনুমোদন নাই ওনাদের। রাস্তাঘাট, সুপেয় পানি সরবরাহ আর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় নাগরিক সুবিধা থেকে বঞ্চিত বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরবাসী। এসব সমস্যার সমাধানে সরকারি বরাদ্দের দাবি জানিয়েছেন পৌর মেয়র। নদী ও খাল বেষ্টিত মোরেলগঞ্জ পৌরসভাটি 1998 সালের 25 আগস্ট গঠিত হয়। এরপর থেকে নানা সুবিধার আশায় বুক বেঁধেছিল পৌরবাসী, কিন্তু রাস্তাঘাট, সুপেয় পানি সরবরাহ ও ড্রেনেজ ব্যবস্থা সহ কাঙ্ক্ষিত সুবিধা না পাওয়ায় হতাশ তারা। পৌরসভার 9টি ওয়ার্ডের মধ্যে 2টি ওয়ার্ড পানগুছি নদীর ভাঙনের কবলে পড়েছে। অনেকে বসত ভিটে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। এই অবস্থায় শহর রক্ষা বাঁধ নির্মাণের জন্য সরকারি বরাদ্দের দাবি জানিয়েছেন পৌর মেয়র অ্যাডভোকেট তালুকদার মনিরুল হক। 1 নম্বর ওয়ার্ডের ভিতরে অফিস, আদালত, উপজেলা, তারপরে আপনার যা আছে মোরেলগঞ্জের হেড বডিটাই এই ওয়ার্ডের ভিতরে। অথচ এই ওয়ার্ডের মানুষ আমরা যোগায়ও পাক করে খাইতে পারি না, ডালায়ও না, পানি আমাদের ঘরে উঠে যায়। একই জায়গায় 3টে 4টে সার শাখো যাওয়ার কোনো আমাদের রাস্তা চাই, আমরা উন্নয়ন চাই। আমরা নামতে পারি না, আমরা চলতে পারি না, আমরা গরিব গুড়া বাসিয়া যাই। আমরা শুধু চাই পাইলেন, আর কিছু চাই না, বাঁচতে চাই আমরা। আমাকে কবর ডোক, আমরা কেউ যদি আমাকে মুরব্বী আমরা মারা যাই, আমাকে গোসলেরও জায়গা নাই। অসংখ্য ছোট বড় গর্তে ভরে গেছে বেনাপোল ও ভোমরা বন্দরকে সংযুক্তকারী যশোর নাভারণ সাতক্ষীরা মহাসড়ক। চলাচলের অনুপযোগী হওয়ায় গাড়ির ক্ষতির পাশাপাশি বেড়েছে যাত্রী ভোগান্তি। এ অবস্থায় দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানালেও সড়ক বিভাগ বলছে বরাদ্দ পেলেই কাজ শুরু হবে। যশোর প্রতিনিধি জুয়েল মৃধার তথ্য ও শেখ জালাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
দেশের অন্যতম স্থলবন্দর যশোরের বেনাপোল ও সাতক্ষীরার ভোমরায় যেতে যানবাহন চালকরা ব্যবহার করেন যশোর থেকে নাভারণ হয়ে সাতক্ষীরা সড়কটি। দীর্ঘ কয়েক বছর ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কের নাভারণ থেকে সাতক্ষীরা অংশ। আর গত 6 মাস ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে যশোর থেকে নাভারণ পর্যন্ত সড়ক। এ দুটি সড়কের নাজুক অবস্থার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যাত্রী ও চালকদের। টায়ার বাস্ট হয়ে যাচ্ছে, ওখানে পাতি ভেঙে পড়ে থাকছে, দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে। এখন যদি একটা রুগী তোলা হয় তা এখন 2 ঘন্টার নিচে আমরা যেতে পারি না, অর্থাৎ রুগী যেতে যেতে মানে অনেক রুগী মারা যায়। আর রাস্তা খারাপ হওয়ায় যানবাহনের ক্ষতির পাশাপাশি বেড়েছে জনদুর্ভোগ। রাস্তার কারণে আমরা গাড়িও চালাতে পারছি না, গাড়ি ডিভারেজ হচ্ছে, টায়ার ডিভারেজ হচ্ছে। আর ভাই এই এখন ওই হচ্ছে সব এই নিয়ে আসলাম, 200 টাকা বাস পেয়ে 2000 টাকা খরচ। এখন যাতায়াতের পথে খুব সমস্যা হয়, অফিসিয়াল সময় মেনটেনেন্স করতে পারি না। রাস্তা বিশাল খারাপ, প্রতিনিয়ত গাড়িতে মানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ মরছে। এ অবস্থায় সড়ক বিভাগ বলছে রাস্তা দুটি সংস্কারে বরাদ্দ চাওয়া হয়েছে, টাকা পেলেই দ্রুত কাজ শুরু করা হবে। যশোর সাতক্ষীরা রাস্তার জন্য আমরা প্রায় 17 কোটি টাকার একটি প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে এবং ঝিগুরাস্তা থেকে নাভারণ অংশ যে ক্ষতিগ্রস্ত বেশি অংশ সেটার জন্য আমাদের প্রায় 3 কোটি টাকার একটি বরাদ্দ চেয়ে আমরা পত্র প্রেরণ করা হয়েছে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর। ওই বরাদ্দটা পাওয়া মাত্রই আমরা ইনশাআল্লাহ ঈদের পরে পূর্ণোদ্যমে কাজ করে সংস্কার করে ফেলব। জেলা সড়ক বিভাগের আওতায় যশোর থেকে নাভারণ পর্যন্ত 26 কিলোমিটার ও নাভারণ থেকে বাগ আঁচড়া পর্যন্ত 15 কিলোমিটার সড়কের সংস্কার প্রয়োজন। সময় সংবাদ, যশোর। কক্সবাজারে পর্যটক জাফর আহমদ হত্যা মামলায় সাইফুর রহিম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে শহরের পাহাড়তলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় গত 29 আগস্ট শহরের কলাতলী এলাকায় ক্যামেলিয়া হোটেলের 203 নম্বর কক্ষ থেকে পর্যটক জাফর আহমেদের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরের দিন নিহতের বড় ভাই দেলোয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাত 6 জনকে আসামি করে কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে শহরের পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে সাইফুর রহিমকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। সাইফুর রহমান হিরো, ওকে আমরা পাহাড়তলী থেকে গ্রেপ্তার করি। তো প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আমাদের কাছে স্বীকার করেছে সে যে জড়িত এই ঘটনার সাথে এবং তার সাথে আরো 2 জন জড়িত আছে মনে জানায়। তো যারা বাকি 2 জন এদেরকে ধরার অভিযান চলছে। মানিকগঞ্জে দেশীয় অস্ত্রসহ 5 জনকে আটক করা হয়েছে। দুপুরে শিবালয় থানায় এক সংবাদ সম্মেলনে পুলিশ বিষয়টি নিশ্চিত করে। পুলিশ জানায় জুয়ারি চক্রটিকে ধরতে দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন তারা। গতকাল রাতে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটের একটি ফেরিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এই সময় তাদের কাছ থেকে চাপাতি ও রামদা সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এদিকে এই চক্রটি ফেরিতে জুয়ার আসর বসিয়ে প্রতারণার মাধ্যমে যাত্রীদের টাকা পয়সা লুট করে নেয় বলে জানায় পুলিশ। রংপুরের মিঠাপুকুরে দরিদ্র জনগোষ্ঠীর জমানো কয়েক কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে জামায়াত শিবির ঘরানার আরডিপি ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট নামে একটি আর্থিক প্রতিষ্ঠান। অতিরিক্ত লাভের আশায় প্রতিষ্ঠানটিতে টাকা আমানত রেখে এখন সর্বশান্ত প্রায় 1,500 গ্রাহক। এ অবস্থায় আমানতকারীদের অর্থ ফেরাতে পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের। এদিকে জেলা প্রশাসনের নির্দেশের পরও আইনি জটিলতায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না সমবায় বিভাগ। বিস্তারিত মানিক সরকারের রিপোর্টে। মিঠাপুকুর কলেজ সংলগ্ন এলাকার বাসিন্দা গোলেনুর বেগম ইট ভাঙ্গার কাজ করে সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্য প্রায় 3 বছর ধরে মাসিক কিস্তিতে আরডিপি নামে একটি প্রতিষ্ঠানে টাকা জমা রাখতেন। কিন্তু টাকা ফেরত না দিয়েই কর্মকর্তাদের লাপাত্তার খবরে চরমভাবে বিপর্যস্ত তিনি। 2,85,000 টাকার মতো রাখছি, আর দিন কিস্তি মনে হয় এরকম হবে, মনে হয় নানি করে 20-25,000 টাকা হবে, কিন্তু এরা হঠাৎ করে একদিন আইতে পালিয়ে গেল। ইসলামী শরিয়ার দোহাই দিয়ে 2012 সালের সেপ্টেম্বরে মিঠাপুকুর উপজেলা শহরে সঠিবাড়ি এলাকায় খুঁটিগারে আরডিপি ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট MCS লিমিটেড। অতিরিক্ত মুনাফার প্রলোভনে গোলেনুর বেগমের মতো দরিদ্র মানুষগুলো টাকা জমান প্রতিষ্ঠানটিতে। কিন্তু চলতি বছরের মে মাসে কার্যালয়টিতে তালা ঝুলিয়ে সবার অজান্তে উধাও হয়ে যান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। এই অবস্থায় আমানতকৃত অর্থ ফেরত নিয়ে শঙ্কিত দরিদ্র মানুষগুলো। আর আমানতকারীদের অর্থ ফেরাতে
ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। গরিব মানুষ বস্তিতে থাকি, হয়তো টাকাটা জমাইলে ওইটা একটা ভবিষ্যতে অবলম্বন হবে। জুলুম করে আমাকে ঢুকেছে, এখন টাকাগুলো নিয়ে পালাইছে। এরা কারা, বাংলাদেশে এদেরকে খুঁজে বের করা হোক এবং মানুষের যারা আমানত করেছেন, গরিব সাধারণ মানুষের আমানতটা ফিরে দেওয়া হোক। এদিকে আরডিপি কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেয় জেলা প্রশাসন। তবে সমবায় বিভাগের কর্মকর্তা বলছেন সীমাবদ্ধতার কারণে পদক্ষেপ নিতে পারছেন না তারা। আমানতকারীদের আমানত নিয়ে আরডিপি সটিবাড়ি মিঠাপুকুরের শাখাটির কর্মকর্তারা পালিয়ে গিয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা সহ তাদের আমানত যাতে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া যেতে পারে, এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা তাদেরকে বলেছি। যেহেতু আমার এখান থেকে নিবন্ধন না, আর সেই কারণে আইনগত কোনো ব্যবস্থা আমার এখান থেকেও নেওয়া, পাবলিককে সচেতন করা ছাড়া আর আইনগত যে ব্যবস্থা এটা ঢাকার থেকে নিতে। মিঠাপুকুর ও আশপাশ এলাকার ১৬০০ গ্রাহকের প্রায় ৩.৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। বরিশালে কেবল ও ফিড অপারেটরদের সঙ্গে প্রচার নীতিমালা শীর্ষক মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক ডক্টর গাজী মোহাম্মদ সাইফুজ্জামান ফিড ও কেবল সংক্রান্ত নীতিমালা তুলে ধরেন। এ সময় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। এ সময় জেলা কেবল অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মুন্সিগঞ্জে অতীশ দীপঙ্করের জন্মভিটা পরিদর্শন করেছেন ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ। সকালে ভারতীয় হাই কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সদর উপজেলার বজ্রযোগিনীতে নির্মাণাধীন অতীশ দীপঙ্কর স্মৃতিসৌধের উদ্বোধন করেন তিনি। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় পঙ্কজ শরণ সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় পঙ্কজ শরণ বৌদ্ধ ধর্মের প্রসারে গুরু অতীশ দীপঙ্করের ভূমিকা নিয়ে আলোচনা করেন। বাংলার সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ এবং স্বতন্ত্র পে স্কেলের দাবিতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকদের দিনভর বিক্ষোভ কর্মসূচি। ব্যবসা প্রতিষ্ঠানের আয়, চাঁদা সহ কয়েকটি মাধ্যমে সংগৃহীত হচ্ছে জঙ্গিদের অর্থ। ব্যক্তি পর্যায়ে লেনদেন বন্ধের দিকেই দৃষ্টি গোয়েন্দাদের। দেশের সব মোবাইল সিম কার্ড আবারও নিবন্ধনের উদ্যোগ সরকারের। ১৩ সেপ্টেম্বর থেকে চলবে ৩ মাস। গরমিল তথ্যে বন্ধ করে দেওয়া হবে সিম কার্ড, জানালেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। শরণার্থী হিসেবে যাওয়া বাংলাদেশিদেরও জার্মানি সহ ইউভুক্ত দেশগুলোর আশ্রয় দেওয়া উচিত, মন্তব্য কূটনীতিকদের। বললেন তাদেরও লঙ্ঘিত হয়েছে মানবাধিকার। এবং টানা বৃষ্টি আর উজানের ঢলে টাঙ্গাইলের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত। গাইবান্ধায় আজও তলিয়ে গেছে শত শত বসতঘর, খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।